না মিঠু মাসি, ওরকম বললো না। এই বেশ আছি। দেখো দেখো আমার দিকে, ভালো করে তাকিয়ে দেখো। তোমার কি মনে হচ্ছে কোথাও খারাপ আছি? ফিগার দেখো, একদম মুটিয়ে যায়নি, সব ঠিকঠাক রেখেছি। তুই কি বলছিস? আমার দিকে তাকিয়ে দেখ, কিচ্ছু কমেনি কোথাও। এখনো প্রচুর মাথা ঘুরিয়ে দিতে পারি ছেলেদের। শ্রীমন্তরও মনে হলো ভদ্রমহিলা সত্যি সত্যি অ্যাট্রাকটিভ। তেমন সাজেননি, কিন্তু বেশ প্রজ্জ্বল লাগছে। ঠোঁটে খুব হালকা একটা লিপস্টিক দিয়েছেন, চুলটা উঁচু করা, পেছনে একটা পনিটেল। খুব হাই হিল না হলেও হিল আছে, তাতে বেশ লম্বা লাগছে। ওই স্লিম চেহারা, মনে হয় 5.5 কাছাকাছি উচ্চতা। শিফন পরেছে, খুব পাতলা শিফন। ভদ্রমহিলা তার বুকের সৌন্দর্য সম্পর্কে সচেতন। লো কাট ব্লাউজে তার বক্ষ সৌন্দর্য গোলাপের ফুটে ওঠার মতো। ছবিটি হাত ধরে টেনে বসিয়ে দেয় ডাবুকে, তারপর নিজের কোলে মাথা টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এত কাছ থেকে ছবিটিকে ডাবু আগে দেখেনি। ছবিটির গায়ে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। ডাবু বড় করে শ্বাস নেয়। ছবিটির কোলে মাথা রেখে চিত হয়ে শুয়ে আছে ডাবু। মাঝে মাঝে ডাবুর নাকে মুখে ঘষে যাচ্ছে গেঞ্জির টপের ভেতর থেকে ফুটে ওঠা দুটি বড় পেয়ারার মতো বুক। ডাবু তখনও কোনো নিষিদ্ধতার স্বাদ জানেনি। কোনো রহস্যের আনন্দ শিহরণ কি তা তার জানা নেই। ছবিটি হঠাৎ বলে ওঠে, ডাবু দেখ তো আমার পিঠে কোনো পোকা টোকা ঢুকেছে কিনা, পিঠটা চিরবির করছে। ডাবুকে তুলে পিঠ ঘুরিয়ে বসে ছবিটি। কিভাবে দেখবে ডাবু? গেঞ্জির টপের ভেতর আরও একটা বেল্টের মতো কি উঁচু হয়ে আছে। কোথায় দেখবে? কি হলো দেখ, কিছুই তো দেখা যাচ্ছে না ছবিটি। তোর বোকা ছেলে, জামার তলা দিয়ে হাত দিয়ে দেখবি তো, এমনি উপর উপর দেখা যাবে? বলে হঠাৎ করে দুহাত উপরে তুলে টপটা খুলে ফেলে ছবিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের জন্য এনেছি তাপস রায়ের লেখা 36 কিস্তির 1 নম্বর থেকে প্রেম না যৌনতা গল্পটি। শুনে দেখুন আপনাদের কেমন লাগে। তবে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প, প্রেম না যৌনতা। আরও পারভার্সন চাই, বুঝলেন? আই মিন মেক ইট মোর টেস্টি। গল্প হিসেবে ঠিক আছে, আপনার এতদিনের কলম চালাচালি, তাতে যে কোনো গল্প আপনি দাঁড় করিয়ে দিতে পারেন। কিন্তু আপনাকে ডেকেছি এজন্য, এই 1296 সাল মার্কা প্রেম ভার্চুয়াল রিয়ালিটির পাঠক ছোঁবে না। নামী পত্রিকার দামি সম্পাদক এক নাগাড়ে কথাগুলি বলে থামলেন। রূপেশের মুখের দিকে একবারও তাকাননি তিনি। প্রায় 9 মাস ধরে কলেজ ছুটি নিয়ে ন্যাশনাল লাইব্রেরি সাহিত্য পরিষদ করে রূপেশ এই লেখাটা নামিয়েছে। ফোকটেল, সমাজ, অর্থনীতি, রাজনীতি, মডালিটি, ধর্ম সব কিছু রেখে ইমারত গেঁথেছে।
আর ফাঁকে ফাঁকে মিষ্টি মেদুর প্রেমের সিমেন্ট। রূপেশের নিজের উপর কনফিডেন্স আছে, বন্ধুদের কাউকে এই লেখাটা পড়ায়নি বা শোনায়নি। সোজা পিসি থেকে প্রিন্ট বের করে জমা দিয়ে গেছে কাগজের অফিসে। রূপেশের কালো হয়ে আসা মুখের দিকে চোখ পড়তেই সম্পাদক গলার স্বরের এলোকোয়েন্সি কমিয়ে দেন। বেল বাজিয়ে বেয়ারাকে চা দিতে বলেন। জানেন তো আমার জ্বালাটা, জানেন তো ওই বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে পাল্লা দেওয়া কি চারটিখানি কথা। কাগজের কাটতি যাতে না কমে সেটাও দেখতে হবে হতভাগ্য সম্পাদককে। অথচ কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মার্কেটিং এর ছোকরাগুলো ল্যাচ নাড়ছে। কথা শেষ না করেই সম্পাদক বলেন, নিন চা খান। সম্পাদকও একটা লম্বা চুমুক দেন। একেবারে দার্জিলিং টি। রূপেশের নাকেও ধাক্কাটা লাগে। ঘরটা বেশ মম করছে। সম্পাদক আবার কথা ভাঁজেন। বুঝেছেন, এরকম মম করবে গল্পের ভেতর, তবেই না সেল বাড়বে, ওই ধারাবাহিকই বিজ্ঞাপন বাড়াবে। আপনি একটু রিরাইট করুন, প্রথম থেকেই পাঠকের সামনে ইশারা রাখবেন যৌনতার। এখন প্রেম আর সেক্স কোনো আলাদা বস্তু নয়, মানেন তো? ভিক্টোরিয়া মেমোরিয়াল, লেক, গঙ্গার ঘাট এসব আউটডোর লোকেশন তুলে দিন। সিনেমা হলও নয়, একদম নিখাদ ইনডোর। সব ইনসিডেন্টই ইনডোরে হবে। বাড়ি, রিসর্ট, হোটেল সে যেমন খুশি আপনি ব্যবহার করুন। নানামুখী আবর্ত রাখুন, ক্ষতি নেই, কিন্তু প্রতি সংখ্যায় অন্তত একখানা যেন হার্ডকোর যায়। ভঙ্গি পাল্টান, ফোর প্লের সময় বাড়িয়ে দিন। রূপেশের মাথাটা দপ দপ করছিল। হাত কি একসঙ্গে 5 লিটার রক্ত মাথায় পাঠিয়ে দিয়েছে? উত্তেজনা কমাতে বলে, একটা সিগারেট খেতে পারি? আরে নিশ্চয়ই, এই নিন। ড্রয়ার খুলে খুব দ্রুত সম্পাদক বিদেশি ব্র্যান্ডের দামি সিগারেট এগিয়ে দিয়ে নিজেও একটা ধরালেন। সিগারেটে টান দিয়ে রূপেশ তখন অন্য জগতে। সম্পাদক পোড় খাওয়া। চশমার কাচের আড়ালে রূপেশের ঘোলাটে চোখ অনড় দেখে তিনিও কথা থামালেন। রূপেশ বসে আছে কম্পিউটারের সামনে। না, লেখাটার প্রতি মায়া বাড়িয়ে আর লাভ নেই। সম্পাদকের পছন্দ নয় যখন। ডিলিট করে দেয় উপরের অংশ পর্যন্ত। এর মধ্যে বাড়ির কাজের মেয়ে গীতা কফি দিয়ে গেছে। বউ চাকরি করে রেলে, ফেয়ারলি প্লেসে। আস্তে আস্তে সন্ধ্যা 7টা, 7:30। ঘন্টা 4 সময় হাতে। 2 কিস্তি নামিয়ে দিতে হবে। লিখল, এবছর এত অসহ্য গরম যে খুব কষ্ট হচ্ছে। এখন বিকেল 3টে। কলিং বেল বাজাতেই দরজা খুলে অনুষ্কা। টপ টপ করে ঘাম ঝরছে। হাতের রুমাল ভিজে সপসপে হয়ে আছে। অনুষ্কা এক ঝটকায় ঘরে টেনে নেয়, পা দিয়ে দরজা বন্ধ করে, আর অমন ঘর্মাক্ত মুখেই আসঙ্গ চুম্বনেই ভরিয়ে দেয়। অনুষ্কার মুখের ভেতর তখন এক সমুদ্র লবণ ঢেউ হয়ে উঠেছে। রক্ত লাফাচ্ছে পাহাড় পেরোনো উচ্চতায়। এই চকিত বিন্যাসে শ্রীমন্ত ঘাবড়ে আছে। কি করছো? কি করছো অনুষ্কা? কোনো কথা নয়। অনুষ্কা কান কামড়ে দেয়।
কেমন? বাঘ যেভাবে হরিণ ছানার ঘাড় কামড়ে বনের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে, সেরকম ভাবে অনুষ্কা শ্রীমন্তকে এসে ঘরের দিকে নিয়ে যায়। শ্রীমন্ত কথা বলতে পারছে না। অনুষ্কা জিভ ওর মুখগহ্বরে। আরে ছাড়ো, একটু জল খাওয়াও, এই গরমে ধরে তো আর প্রাণ নেই। কোনো রকমে একটু সুযোগে শ্রীমন্ত বলে, ও সরি। অনুষ্কা কিছুটা সংবিত সহ খুব দ্রুত ফ্রিজ থেকে ফ্রুট জুস ঢেলে দেয় গ্লাসে। পানীয় পড়তে শুকিয়ে আসা গলা কথা খুঁজে পায়। কেমন আছো? মনে হচ্ছে জম্পেশ। এই স্কার্টটা আয়ারল্যান্ডের না? বছরে একবার আসো আর এমন ডাকাতিনি ভাব তোমার, সত্যি আনবিলিভেবল। শ্রীমন্ত কথা বলবে কি অনুষ্কার এই আক্রমণ চিন্তাও করতে পারেনি, ফলে মাথার ভেতরটা চটচটে আঠার মতো জড়িয়ে যায়। সোফায় ধপাস করে বসে পড়ে। আর অনুষ্কার সে কি হাসি! তুমি যে কি না শ্রীমন্ত! দূর, হচ্ছে না কিছুই। কি যে সব লিখছি! নিজের উপর বিরক্তিতেই রূপেশ কম্পিউটার ছেড়ে উঠে পড়ে। এটা লেখা হচ্ছে কেন? লিখছি এসব? সম্পাদক আমাকে দিয়ে যা খুশি তাই লিখে নিতে পারে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরায়। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা বাতাস। মাথার দপদপে শিরাগুলি একটু স্বস্তি পাচ্ছে। উত্তর দিকের ব্যালকনি, জলের ছাঁটও ওই দিক থেকে আসছে। একটু ভিজবে আজ। টবের হলুদ জবা, গোলাপ, কাগজ ফুলের গাছ সবাই যেন আনন্দ প্রকাশ করছে মাথা দুলিয়ে। তা ওরা নিজেরা এমন দহনের পর বৃষ্টি পেয়েছে বলে না রূপেশের সঙ্গে একসঙ্গে ভিজছে। সিটি কলেজের ইংরেজির অধ্যাপক রূপেশ। ও ভাবছে জনপ্রিয় সাপ্তাহিকে এই ধারাবাহিক ওর ছাত্রছাত্রীরা তো পড়বেই। তাদের রিয়াকশন কেমন হবে কে জানে। নিশ্চয়ই ওদের স্যারকে খুব খারাপ লোক, পারভার্টেড ভাববে। ভালো লাগছে না রূপেশের। অথচ এই ধারাবাহিক লেখার অফারটা ও হারাতে চায় না। এটা ওর সাহিত্যিক কেরিয়ারের একটা বড় বাঁক হতে পারে। শেষমেশ রূপেশ ভাবল, না, এত বড় সুযোগটা হাতছাড়া করা যাবে না। লিখতে আমাকে হবেই, এমন ভাবে লিখতে হবে যেন সবার ভালো লাগে। নিভে আসা সিগারেটটা রাস্তায় ছুঁড়ে দিয়ে কম্পিউটারের সামনে বসে। শ্রীমন্ত অনুষ্কার নতুন কোনো আক্রমণ কোন দিক থেকে আসবে এটা ভাববার জন্য সময় বের করতে চায়। কে গো, চা ফা একটু কি দেবে না? একটু খিদে টিদেও আছে। অনুষ্কা শ্রীমন্তের চিন্তা টিন্তা থেকে যে ঢের এগিয়ে তা বোঝা যায়। বলে, রাবিশ, এখন চায়ের সময় হলো, আর হাত পুড়িয়ে চা বানাতে পারবো না। চুপটি করে বসো তো, লিমকা দিয়ে ভদকা দিচ্ছি, খাও, খুব ভাল লাগবে। না, এসব বলে সোফায় বসে থাকা শ্রীমন্তের পিছন থেকে এসে শ্রীমন্তের ঝাঁকড়া চুল মুঠো করে ধরে মাথা পিছনে টেনে অনুষ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অদ্ভুত
চুমু খেতে যাচ্ছিল। এমন সময় ডোরবেল। দরজা খুলতেই, ও মা, তুমি? মিঠু মাসি, কেমন আছো গো? দরজার বাইরে থেকেই দুজনের সে কি জড়াজড়ি। বেশ খানিকক্ষণ ওরা ওভাবে থাকে। শ্রীমন্ত যে ওদের সামনে বসে আছে তা যেন ওদের কারোরই মনে নেই। অনুষ্কার কাছাকাছি বয়সী হবেন ভদ্রমহিলা, 35-এর উপর তো নয়। অবশ্য আজকাল মেয়েদের বয়স কিছুতেই বোঝা যায় না। ভদ্রমহিলা যথেষ্ট সুন্দরী। ওরা দুজনেই কলকল করছে। মিঠু মাসি, তা এই দুপুরে তুমি হঠাৎ? তোমার চাকরিটা গেছে বুঝি? আরে না, গড়িয়াহাটে ডাক্তারের কাছে ফার্টিলিটি চেম্বারে এসেছিলাম, ট্রিটমেন্ট চলছে, তাই দিন 15 ছুটি নিয়েছি। ডাক্তার ঘোষ এবারও তো খুব আশা দিলেন, প্রতিবারই দেন আর কাঁড়ি কাঁড়ি টাকা নেন। জানিস তো, মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগে রে। এক টানা কথা বলেন ভদ্রমহিলা। হাসতে হাসতে বললেন, আর চেম্বারে সন্তান আকুল মায়েদের খুব ভিড়। রিসেপশনিস্ট বলল 5:30-6 বেজে যাবে আমার টার্ন আসতে, তাই ধর তোকে দেখতেও ইচ্ছে করছিল আর সময় কাটানোর জন্য চলে এলাম। নিশ্চয়ই অখুশি হোসনি? আরে বাবা, কি যে বলো না, মা মারা যাওয়ার পর তোমাকে দেখলেই আমি মাকে হারানোর দুঃখ ভুলে যাই। তুমি যে কি বলো না মিঠু মাসি, আমার খুব ভালো লেগেছে। আর তুইও তেমনি রয়ে গেলি। ভদ্রমহিলা একবার শ্রীমন্তের দিকে তাকিয়ে নেয়। ও দেশে গিয়েও একটা স্টেডি বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারলি না? না মিঠু মাসি, ওরকম বললো না, এই বেশ আছি। দেখো দেখো, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। তোমার কি মনে হচ্ছে কোথাও খারাপ আছি? ফিগার দেখো, একদম মুটিয়ে যাইনি, কিন্তু সব ঠিকঠাক রেখেছি। তুই কি বলছিস? আমার দিকে তাকিয়ে দেখ, কিচ্ছু কমেনি কোথাও। এখনো প্রচুর মাথা ঘুরিয়ে দিতে পারি ছেলেদের। এইসব বলে দুজনে ফের জড়াজড়ি করে। শ্রীমন্তরও মনে হলো সত্যি সত্যি ভদ্রমহিলা অ্যাট্রাকটিভ। তেমন সাজেননি, কিন্তু বেশ প্রচুর লাগছে। ঠোঁটে খুব হালকা একটা লিপস্টিক দিয়েছেন, চুলটা উঁচু করা, পেছনে একটা পনিটেল। খুব হাই হিল না হলেও হিল আছে, তাতে বেশ লম্বা লাগছে। আর ওই স্লিম চেহারা, মনে হয় 5.5-এর কাছাকাছি উচ্চতা। শিফন পরেছে, খুব পাতলা শিফন। ভদ্রমহিলা তার বুকের সৌন্দর্য সম্পর্কে সচেতন। লো কাট ব্লাউজে তার বক্ষ সৌন্দর্য গোলাপের ফুটে ওঠার মতো। ও মিঠু মাসি, কি খাবে বলো? কিছু একটা করে দিই? অনেকক্ষণ বেরিয়েছ, খুব খিদে পেয়েছে বলো। আশ্চর্য, একটু আগেই অনুষ্কা চা করতেই চায়নি, এখন রান্নার আয়োজন করবে বলছে। শ্রীমন্তর খুব কৌতুক লাগে। ভেবেছে মুখের কথা বলতে হয় তাই বলা, কিন্তু না, অনুষ্কা কথা বলতে বলতে কিচেনে চলে গেছে ওই কিছু একটার জন্য। তারপর তড়ি ঘড়ি ফিরে এসে বলে, মাসি তোমরা একটু গল্প করো, আমার এক্ষুনি হয়ে যাবে। কার সঙ্গে কথা বলবো? ও সত্যি, আমি যে কি না তোমাদের আলাপই তো করিয়ে দিইনি। সরি সরি, দুজনের কাছে ক্ষমা চাইছি। মাসি, ও হলো শ্রীমন্ত, আমার বন্ধু, মানে কলেজের বন্ধু। আর এটা আমার সম্পর্কে মাসি, মানে আমার মিঠু মাসি। এবার তোমরা নিজেদের পরিচয় নিজেরা করে নাও।
খিলখিল করে হাসতে হাসতে কিচেনে ঢুকে যায়। মিঠু মাসির মধ্যে হয়তো কোনো হিস্টোনাইজিং ব্যক্তিত্ব আছে। কেমন যেন অনেক দিনের চেনা মনে হয়, অনেক আপনার। শ্রীমন্ত এখন আকাশচারী ও উড়ে যাচ্ছে। তেমন ডানার কসরত না করেও যেভাবে বড় বড় পাখিরা ভেসে থাকে আকাশে, সেভাবে মিঠু মাসিও ওর পাশে ভেসে বেড়াচ্ছে। সাদা মেঘ মাঝে মাঝে উড়ে এসে ওদের দুজনের মাঝখানে ঢুকে পড়ছে। শ্রীমন্ত হাত ধরে থাকছে মিঠু মাসির, যেন ছাড়াছাড়ি না হয়ে যায়, যেন হারিয়ে না যায়। উড়তে উড়তে একটা শান্ত নদীর উপরে এসে নিজেদের ছায়া দেখে শ্রীমন্তর খুব মজা হলো। উপুর হয়ে থাকায় ওদের ছায়া গজকচ্ছপের মতো লাগছে। মনে মনে ভাবল, আজ রাতে শোবার সময় ভাইয়ের ছোট্ট মেয়েকে গজকচ্ছপের গল্প শোনাবে। রোজই নতুন নতুন গল্প শোনাতে হয়। মিঠু মাসি এবার বললেন, একটু জল খাবেন? এই প্রশ্নটা ঠিকঠাকের কিছু বেশি হয়ে শ্রীমন্তকে জাগালো। আর অপ্রতিভতার চূড়ান্ত অবস্থা তখন শ্রীমন্তর। শ্রীমন্ত যে ওই মেঘের রাজ্যে মিঠু মাসিকে নিয়ে ভাসতে ভাসতে ধরা হাত এখনো ধরে রেখেছে মিঠু মাসির। মিঠু মাসি অল্প হাসছেন। শ্রীমন্ত খুব লজ্জিত স্বরে বলল, আমি বুঝতে পারিনি, আসলে জানেন তো। মিঠু মাসি ওকে লজ্জিত হতে না দিয়ে নিজেই ওর একটা হাত ধরে বলে ওঠেন, না, এটা এমন কিছু নয়, বেশি ভাববেন না। কি হাতের ছোঁয়া! ওই হাত কি মাখন দিয়ে তৈরি? আবার স্বপ্নে চলে যাবে নাকি শ্রীমন্ত? এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। আসলে আমি একটা কাজের কথা ভুলে গিয়েছিলাম, ঠিক 4টায় আমার যাবার কথা। শ্রীমন্ত যেন পালাতে চাইছে। ততোধিক স্মার্ট মিঠু মাসি হাত ব্যাগের ভেতর থেকে নিজের ভিজিটিং কার্ড তুলে দিয়ে বলেন, দরকার হলে ফোন করবেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর হ্যাঁ, চাটা খেয়ে যান, না হলে অনুষ্কা, বুঝতেই তো পারছেন। বলে ভদ্রমহিলা চোখে এমন একটা লাস্য ঝোলালেন, শ্রীমন্তের কোনো রা নেই। এই বিমূঢ়তায় না থেকে পালানো ভালো, অন্তত অনুষ্কার চোখে যেন ধরা না পড়ে। শ্রীমন্ত হাত নেড়ে দরজার বাইরে গিয়ে একটা ফুল লেন্থ নিঃশ্বাস নেয়। এই পর্যন্ত লিখে রূপেশও একটা দম নিল, আর মাথার ভেতরে ফুটে থাকা কাঁটাটা খচ খচ করে জানান দিতে থাকে প্রতিটি কাটাকুটির সঙ্গে সঙ্গে। তখনই সম্পাদকের একটা কথা রূপেশের মনে পড়ে যায়। বিভিন্ন নতুন নতুন ব্র্যান্ডের জিনিসে বাজার ছেয়ে যায়, কিন্তু তবুও সেগুলো বিক্রি হয়। আবার কোথাও ব্র্যান্ড একই রেখে নুন যোগ করে, কোথাও লবঙ্গ যোগ করে বিক্রির পরিমাণ বা বলতে পারেন নতুন ক্রেতা ধরার সুযোগ তৈরি করে কোম্পানি। এটাই তো করতে হবে স্যার। আর এই প্রোডাক্ট পুষে এই সময়ের জনপ্রিয় মন্ত্র হলো, যতটা সম্ভব যৌনতাকে ব্যবহার করা। বাধ্যতায় আবার লিখতে শুরু করে রূপেশ। উত্তরবঙ্গে বৃষ্টি নেমেছে কয়েকদিন হলো।
সকাল শ্যামল হয়ে আছে। সারা রাতে ট্রেন জার্নির পর সকালবেলায় গ্রামের ভেতর দিয়ে সড়ক পথ ধরে যেতে যেতে খুব ভালো লাগছে শ্রীমন্তর। কতদিনের তৃষ্ণার পর মাটি আকণ্ঠ পান করে শান্ত শ্লথ গ্রামের বধূটির মতো কিরকম আমুদে হয়ে আছে। একটা মিষ্টি গন্ধ উঠছে বাতাসে। শ্রীমন্ত ড্রাইভারকে টেপে সুইচ অফ করতে বলল। প্রকৃতি যখন গাইছে তখন যন্ত্র অসহ্য। বোলেরোর মতো গাড়িগুলোর অ্যাক্সেস এমন স্পিডোমিটারের কাঁটা ৮০-র নিচে নামে না। ফাঁকা রাস্তা। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার টাকায় গ্রামের ভেতর দিয়ে এত বড় বড় পাকা রাস্তা চলে গেছে তা কিছুদিন আগেও ভাবা যেত না। ঠাকুরগঞ্জ ৯০ কিলোমিটারের পথ, ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবে। শুধু চোখ দিয়ে নয়, সমস্ত মন মেলে প্রকৃতিকে চেখে নিচ্ছে শ্রীমন্ত। একটা ওষুধ কোম্পানির রিজিওনাল ডিরেক্টর শ্রীমন্ত জরুরি পরিদর্শন ও মিটিং করতে এসেছে। গ্রামের পথে রাস্তায় মুরগি ছাগল এমন পথ জুড়ে মাঝে মাঝে দাঁড়িয়ে রয়েছে, ড্রাইভারের বিরক্তি লাগছে। দুপাশে মাঠ, কোথাও নতুন ধান চাষের জন্য তৈরি, পাটও বিস্তর রয়েছে। আর গাছগুলো এত লম্বা লম্বা, মনে হয় যেন পশ্চাৎপটের বাঁশঝাড়কে টেক্কা দিতে চলেছে। এই দীর্ঘকায় পাটের ক্ষেত দেখতে দেখতে শ্রীমন্তর মনে এই আষাঢ়ের আকাশে ছেলেবেলার মেঘ ভেসে উঠল। সেও ছিল এক আষাঢ়ের দুপুর। ক্লাস 7 কি 8-এর গ্রামীণ ছেলে তখন শ্রীমন্ত। গ্রামের ছেলেদের সঙ্গে শহরের ছেলে মেয়েদের পার্থক্য থাকে। শহরের ছেলে মেয়েদের মতো গ্রামের ছেলে মেয়েরা অতটা পরিপক্ক হয় না। ওর থেকে বছর 3-4 বড় ছবিদি। ছবিদি বলল, ডাবু, আজ লুকোচুরি খেলবো। ডাবু মানে শ্রীমন্ত। শ্রীমন্তের ডাকনাম ডাবু। ডাবু রাজি। কোথায় খেলবে ছবিদি? বসেদের মন্দিরের দিকে যাবে? না, ওই ঘন পাটক্ষেত দেখছিস না, ওটা আমাদের জমি। ওখানে আমি আগে ওই বাঁশ ঝোপের পেছন দিক থেকে গিয়ে ঢুকবো। তুই 5 মিনিট বাদে আমাকে খুঁজবি, আবার আমিও খুঁজব পরে। কিন্তু পাট গাছে বেশি চাপাচাপি চলবে না, গাছ ভেঙে গেলে বাবা রাগ করবে। ডাবু মাথা নাড়ে, কিন্তু মনে মনে ভয় হয়। এত ঘন বিস্তীর্ণ পাটের ক্ষেতের ভেতর খুঁজে পাবে তো ও ছবিদিকে? আজ আবার ছবিদি সবজে সবজে একটা গেঞ্জির টপ পরেছে, সঙ্গে কালো স্কার্ট। গাছের পাতার রঙে তা মিশে যাবে না তো? ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় কেটে যায়। হয়তো 5 মিনিট হয়েছে কি হয়নি। ডাবু আস্তে আস্তে আল ভেঙে পাটের ক্ষেতের ভেতর ঢোকে, গাছের পাতা নড়ে না। কিন্তু কোথায়? বাঁ দিকে যাবে না ডান দিকে ভেবে পায় না। একটু একটু করে মাঝখানের দিকে এগোয়। 2-1 মিনিট কেটে যায়। দীর্ঘ গাছেদের মাথা ছুঁয়ে মেঘলা আকাশের আলো তেমন ঢুকতে পারছে না। একটা গা ছমছমে অস্পষ্টতা, না এলে যেন ভালো হতো। তখনই পেছন থেকে ছবিদি জড়িয়ে ধরে। কিরে, ভয় পেয়েছিস মনে হয়? মুখ একেবারে চুন, একটু একটু ঘামছিস তুই? না, এত বড় ক্ষেতের ভেতর কোথায় ছিলে তুমি ছবিদি? এটা ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটু বস, জিরিয়ে নে। হাত ধরে টেনে বসিয়ে দেয় ডাবুকে। তারপর নিজের কোলে মাথা টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
এত কাছ থেকে ছবিদিকে ডাবু আগে দেখেনি। ছবিটির গায়ে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। ডাবু বড় করে শ্বাস নেয়। ছবিটির কোলে মাথা রেখে চিত হয়ে শুয়ে আছে ডাবু। আকাশ থেকে পাটের লাবণ্যময় পাতা ছুঁয়ে অল্প আলো এসে পড়েছে ছবিটির মুখে। সেই লাবণ্য মেখে ছবিটির মুখে তখন দু এক বিন্দু শ্বেত অভ্র। কেন ডাবু জানে না। মাঝে মাঝে ডাবুর নাকে মুখে ঘষে যাচ্ছে গেঞ্জির টপের ভেতর থেকে ফুটে ওঠা দুটি বড় পেয়ারার মতো বুক। ডাবু তখনও কোনো নিষিদ্ধতার স্বাদ জানে না, কোনো রহস্যের আনন্দ শিহরণ কি তা তার জানা নেই। ছবিটি হঠাৎ বলে ওঠে, ডাবু দেখ তো আমার পিঠে কোনো পোকা টোকা ঢুকেছে কিনা, পিঠটা চিরবির করছে রে। ডাবুকে তুলে পিঠ ঘুরিয়ে বসে ছবিটি। কিভাবে দেখবে ডাবু? গেঞ্জির টপের ভেতর আরো একটা বেল্টের মতো কি একটা উঁচু হয়ে আছে, কোথায় দেখবে? কি হলো ডাবু, দেখ না। ছবিটি পিঠ মোচড় দিতে দিতে তাড়া লাগায়। কিছুই তো দেখা যাচ্ছে না ছবিটি। দূর বোকা ছেলে, জামার তলা দিয়ে হাত দিয়ে দেখবি তো, এমনি উপর উপর দেখা যায় বুঝি। বলেই হঠাৎ করে দু হাত উপরে তুলে টপটা খুলে ফেলে দেয় ছবিটি। আর তরুণ ত্বকের অমন চিকন সাদার ছলকানিতে ডাবুর চোখ ধাক্কা খায়। থতমত খেতে খেতে বলে, কই কিছু তো নেই ছবিটি, কিচ্ছু তো নেই। তাহলে চিরবির করছে কেন রে? তুই একটু হাত বুলিয়ে দেখ না, দেখ না ডাবু, একটু হাত বুলিয়ে। ডাবুর কাঁপা কাঁপা হাত পিঠ ছোঁয়ার আগেই পিছন দিকে হাত দিয়ে ছোট জামাটা দেখিয়ে বলে, তাহলে এই ছোট জামাটার নিচে দেখ না, মনে হয় এর নিচে আছে পোকাটা, দেখ না ডাবু। ডাবু বেল্টের মতো ছোট জামাটার নিচে পিঠে একটু হাত বোলাতেই ছবিটি বলে ওঠে, পড়েছে পড়েছে, পোকাটা গেছে রে ডাবু, আমার আর চিরবির করছে না, ওই দেখ কালো পোকাটা। ওরা দুজনেই তখন পোকা দেখতে ব্যস্ত হয়ে ওঠে। পোকা দেখাতে গিয়ে ছবিটি যে ডাবুর সামনে ঘুরে দাঁড়িয়ে আছে সেটা কেউ খেয়াল করে না। ডাবু ছবিটির দিকে তাকাতেই লাল টুকটুকে পাতলা ব্রা পরা ছবিটিকে দেখে ডাবুর মনে হয় যেন বস্তির মন্দির তলার ডালিম গাছের লাল টকটকে দুটো ডালিম উদ্ধত ভঙ্গিমায় রয়েছে। ডাবু চোখ বোঝে। আরে চোখ খোল, কি হলো, লজ্জা পেলি? দূর বোকা, এরকম তো সবারই থাকে। ডাবুর হাত টেনে নিয়ে ছবিটি তার বুকের উপর রাখে। ডাবু লজ্জায় চোখ খোলে না। ওর মনে হয় যেন ও আর কোনো দিন চোখ খুলতে পারবে না। ছবিটি বলে, কি হলো ডাবু, চোখ খোল, তোদের স্কুলে এখনো বুঝি ছবি দেখিয়ে দেখিয়ে জীবন বিজ্ঞান পড়ায়নি? ডাবু চোখ না মেলেই মাথা নাড়ে। না, পড়াবে ছবিটি। স্কুলের আগে তোকে আমি শিখিয়ে দিই, দেখ এই যেখানে হাত দিয়ে আছিস এটা বুক, সব মেয়েদের থাকে, মেয়েরা বড় হতে থাকলে এটা সবারই হয়, তুই লজ্জা পাস না, কাউকে বলিস না। আর দেখ এটা হলো নাভি, সবার থাকে,
ডাবুর তখন মনে হয় ছবিদি যেন কত বড় হয়ে গেছে, যেন তার শিক্ষক। ছবিদির কথা তার কানে ঢুকছে, কিন্তু মাথায় ঢুকছে না। তারপর অনেক দিন, অনেক বছর ধরে পাটের খেতে নয়, বসেদের মন্দিরের পেছনে ডাবু ছবিদির পিঠে হাত বুলিয়ে দিয়েছে, আর ছবিদিও তার কোলে শুয়ে থাকা ডাবুর মাথায় চুলে হাত বুলিয়ে দিয়েছে। কিন্তু তারপর হঠাৎ করে ছবিদির বাবা শহরে চলে যান। ছবিদি হারিয়ে যায় ডাবুর জীবন থেকে। কিন্তু মিঠু মাসি কোথায় যেন, মিঠু মাসির মধ্যে ছবিদির ছায়া খুঁজে পায় ডাবু, মানে শ্রীমন্ত। মিঠু মাসিকে দেখে কোথায় যেন ছবিদির কথা মনে পড়ে। একটা বাচ্চা ছাগলকে বাঁচাতে ড্রাইভার ডান দিকে সার্ক ট্রাম নিতেই শ্রীমন্তের মাথা ঢুকে যায় সাইড ডোরে। শ্রীমন্ত চাচায়, কে হুয়া? রাস্তার উপর বাজার বলতে শুরু করেছে, মনে হচ্ছে ঠাকুরগঞ্জ এসে গেল। শ্রীমন্ত কপাল ডলতে ডলতে প্রশ্ন করে, ইহা কা হোটেল আচ্ছা है क्या? हाँ सर, बढ़िया। বলতে বলতে ডান দিকে লুপ লাইনের ঠাকুরগঞ্জ স্টেশন ছাড়িয়ে বাঁয়ে গাছগাছালির ভেতর উঁকি মারা একটা দোতলা বাড়ির প্রশস্ত উঠোনে ড্রাইভার গাড়ি ঢুকিয়ে দেয়। রূপেশ ভেবেছিল প্রথম কিস্তি আজই শেষ করে দেবে, কিন্তু এ সময় স্ত্রী নিতার ফোন আসে। রাতে মাংসটা রান্না করে রাখতে হবে। নিতা হোটেল থেকে রুটি নিয়ে আসবে। 6:30 বেজে গেছে, ফলে বাধ্য ছেলের মতো টেবিল থেকে উঠে পড়ে রূপেশ। ফ্রিজ থেকে প্লাস্টিকের বাটিতে রাখা কাঁচা মাংস বাইরে বের করে রাখে, বরফ গলাতে হবে। পেঁয়াজ, আদা, আলু ঝুড়ি থেকে নিয়ে বেসিনের জলে ভালো করে ধুয়ে নেয়। পেঁয়াজ কুচি কুচি করে কাটে কিছুটা, কয়েকটা পেঁয়াজ 4 টুকরো করে রাখে। মিট মশলা দিয়ে রান্না করাটা একদম পছন্দ করে না, বাটনা বাটতে পারে না। কিন্তু রূপেশের পছন্দ শিলনোড়ায় আদা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে মশলা বানানো। কাজের মাসি এই ঝক্কিটা মাঝে মাঝে সামলায়, কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় তাকে কোথায় পাবে? পেঁয়াজ কাটা হয়ে যাবার পর কিছুটা টক দই, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আদা কুচি, লবণ দিয়ে রূপেশ মাংসটাকে ম্যারিনেট করে। ম্যারিনেট করতে করতে ও ওর শ্রীমন্ত চরিত্রটির কথা ভাবছিল মিঠু মাসি, অনুষ্কা এরাই বা কেমন মেয়ে। হঠাৎ মাথায় খেলল, ওদের দুজনকে একসঙ্গে ডেটিং এ ডাকবে শ্রীমন্ত। সংশয় লাগছে, ইন্ডিয়ান কালচারে তা কি খুব একটা যাবে? আপাতত এই মাসি বংশী দুজনে মিলে সামার এন্ডিং এ শিলংয়ের পাইন উড হোটেলে রয়েছে। বংশী মানে অনুষ্কা শ্রীমন্তকে জানিয়েছে ও তা। মাথায় যখন এসেছে, রূপেশ ভাবল বউ আসার আগেই আরো কিছুটা লিখে ফেলবে। শিলং নামটার মধ্যেই একটা টুংটান বাজনা আছে না? বেশ মিষ্টি লাগে। কে রেখেছিল গো মাসি? খাসিদের উপাস্য দেবতা উবলেই শিলং, এর নামে এই জায়গার নাম শিলং। কাল শিলং পিকে যাব। ধর এখান থেকে 10-11 কিলোমিটার হবে। এটাই এখানকার সবচেয়ে উঁচু জায়গা, যতদূর জানি 1965 মিটার। পথে যেতে যেতে দেখতে পাবি নাম না জানা নানা রকম ফার্ন। এখানে প্রচুর রডোডেন্ড্রন ফুলের গাছও আছে, পাইন, ফার আর বার্চ গাছ। মিলিটারি এরিয়া বলে নিরাপত্তার জন্য চেকপোস্ট আছে। শিলং পিক থেকে গোটা শিলংয়ের প্যানোরামিক ভিউ দারুণ লাগবে তোর। ছোট জায়গা হলেও
সারা দিন পায়ে হেঁটে গল্প করতে করতে ঘুরে বেড়ানোয় অনুষ্কা খুব ক্লান্ত হয়ে পড়েছে। হোটেলের ঘরে ঢুকেই ও বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। মিঠু মাসি বাথরুমে ঢুকে মিনিট 10 কাটিয়ে অল্প গরম জলে গা ধুয়ে তরতাজা হয়ে বেরোতে কেমন যেন দেবী দেবী লাগছে। দুর্গা না হোক, অন্তত লক্ষ্মী সরস্বতী তো হবেই। হাত কাটা কোমর পর্যন্ত নামা ধপধপে সাদা একটা টপ জাতীয় কিছু, আর একটা গাঢ় নীল প্যান্টি, এর উপর লম্বা গাউন টাউন নিশ্চয়ই কিছু একটা চাপাবে। ধপধপে সাদা শ্যামলী বৃক্ষের উরুসহ 5.5 ফুটের মেধহীন চেহারায়, বুকটাও কুমোরটুলির প্রতিমায় শাড়ি পরানোর আগের মতো নিক্তিমাপা, উন্নত। দু একটা অলোক চূর্ণ চোখের উপর বেয়ে বুকের উপর দিয়ে বয়ে গিয়েছে অগোছালো ভাবে। পিঠে এক রাশ চুলের কালোয় ঘরের অল্প আলোয় এক মায়া প্রেক্ষাপট তৈরি করেছে। বব ডিলান বাজছে। মিঠু মাসি হোটেলের সেন্ট্রালি আয়োজিত স্টিরিওর নবটা একটু কমিয়ে দিল। অনুষ্কা ঘুমোচ্ছে। ঘুমোক, ততক্ষণে ক্রিম ট্রিম লাগিয়ে একটু তৈরি হয়ে নেওয়া যাবে। ঘড়ির দিকে চোখ পড়তেই, ওরে বাবা, 9:30 বেজে গেছে। কখন ডিনার হবে? অনু, ওঠ, রাত হয়ে যাচ্ছে। চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হ, আমি ডিনারের জন্য বেল বাজাচ্ছি। অনুষ্কার মাথায় হাত দিতেই জেগে ওঠে সে, চিত হয়ে যায়। খুব টায়ার্ড লাগছিল, যা হাঁটিয়েছ মাসি। বলতে বলতে চোখ বড় করে একটা শব্দ করে। উফ, কি হলো রে? এদিকে এসো না। অনুষ্কা হাত ধরে মাসিকে বিছানায় বসায়। হাউ থ্রিলিং মিঠু মাসি, এই ফিগার! তুমি তো ছেলেপিলেদের মাথা জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। অনুষ্কা প্রশংসার চোখে মিঠু মাসিকে অপাঙ্গে দেখতে থাকে। পারফেক্ট বিউটি। মাসি, তুমি ওই কি সব মিসেস তিলোত্তমা টমায় যাও না কেন? প্রায় চিনির খাত বাঁধা। তুমি কি ব্রেস্ট লিফট করেছো প্যাডেড ব্রা দিয়ে? দুধ, তা কেন করব? কিচ্ছু করিনি, প্লেন ব্রা। মাসি দ্রুত টপটা খুলে, দেখবি? এই দেখ, প্লেন ব্রা। দেখে বিশ্বাস হয় না অনুষ্কার। মাসি ওর থেকে বয়সে বেশ কিছু বড়, বিবাহিতা। তবু কি করে ভাস্কর্যের মতো খোদিত হয়ে আছে ওই দেবফল দুটি? একটু ঈর্ষা জন্ম নেয় ওর। নিজের অহংকার দুটি এত উন্নত নয়, কিছুটা লজ্জা আনত, নিম্নমুখী। তুমি কি ক্যালোরি কন্ট্রোল করো না ব্যায়াম? দুটোই। রোজ সকালে 1 ঘন্টা প্রাণায়াম মানে যোগা করি। আর তো ওদের মতো বেহিসেবি মদ্যপান করি না। যেমন আজকে একটু ইচ্ছে করছে ভদকা খাবার, খাবো, কিন্তু কাল নয়। তুই নিবি? ভদকা আমার একটা প্রিয় আইটেম। তুমি অর্ডার দাও, আমি টয়লেট হয়ে আসছি। ডিনার শেষ করে মাসি ও বঞ্ঝি ভদকার গ্লাস নিয়ে আড্ডায় বসে। আচ্ছা অনুষ্কা, তোর বোর লাগে না এই একাকী জীবনে? বিদেশে তো আরো নিঃসঙ্গ লাগার কথা। কি করে কাটাস? গোটা জীবন এরকম থাকতে পারবি? ওখানে ডেটিং ফেটিং করিস নিশ্চয়ই, কিন্তু তাও একটাকে পার্টনার করতে পারলি না? ওদেশে এদেশে তেমন কেউই তো নেই তোর।
ওই ছেলেটা তো ভালো রে, হ্যান্ডসাম, কি যেন নাম, শ্রীমন্ত, ওকে প্রপোজ কর। প্রায় বিষম খাবার মতো করে হেঁচকি ওঠে অনুষ্কার। ক্লাস থেকে অনেকটা মদ চলতে পড়ে বিছানার এক পাশ ভিজে যায়। শ্রীমন্ত আর লোক পেলে না মাসি? ও খুব ভালো বন্ধু আমার, তবে পার্টনার হবার মতো নয়। ওরকম হ্যান্ডসাম বাদামি ত্বকের ছেলেদের জন্য ও দেশে খুব ক্রেজ, বাট হি ইজ নট মাই কাপ অফ টি। ফ্রিজিড নয় বটে, তবে যৌন যপনে ততটা স্মার্ট নয়। একটু ইতর ভাষায় যাকে বলা যায় ভ্যাবা ভ্যাটা। খুঁতখুঁতে স্বভাবটা তোর এখনো রয়ে গেল। কোনো জিনিস কি 100% পারফেক্ট পাওয়া যায়? আর তাহলেও তাকে সাজিয়ে রাখতে হয়, ব্যবহার করা যায় না। গো গেট ইট। অনুষ্কা একটা শিপ নেয়, স্মিত হাসে। সম্মতি অসম্মতি তাতে কিছুই প্রকাশ পায় না। মাসি কথা বাজায়, দেখবি কেমন ফোনে ওকে সিডিউস করব? তোর ধারণা ভুল হয়ে যাবে। দে, নাম্বারটা দে। শ্রীমন্ত বলছেন? আমি মিঠু মাসি। অনুষ্কার? শুধু অনুষ্কার কেন, আমারও মিঠু মাসি। মোবাইলের রিসিভারের ভলিউম বাড়ানো আছে, পাশ থেকে অনুষ্কার শুনতে কোনো অসুবিধা হচ্ছে না। তো অনুষ্কা কোথায়? অনুষ্কা ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হলো, আমার ঘুম আসছে না। হোটেলের ব্যালকনিতে এসে বসেছি, কি করি ভাবছিলাম, তো আপনাকে ফোন করে একটু গল্প করব ভাবলাম। এই আপনি বললে কিন্তু গল্প হবে না। তাহলে তুমি নয়, একেবারে তুই বলবো। যেমন অনু মানে অনুষ্কাকে বলি, এতে দূরত্ব ঘুচে যায়। হ্যাঁ বলো মিঠু মাসি। আরে বাস, ছেলে তো খুব স্মার্ট। মিঠু মাসি ফোনে অকৃত্রিম অল্প হাসে। ফোনে হাত চাপা দিয়ে অনুষ্কার দিকে চেয়ে চোখ মোটকে বলে, কিন্তু বাছা, ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি, দেখাচ্ছি মজা। পুনরায় কথা চালায়, তোদের ওদিকে বৃষ্টি হচ্ছে শ্রীমন্ত? কাল মৌসিম গ্রাম যাব বৃষ্টি দেখতে। হ্যাঁ, সকালে এখানে বৃষ্টি হয়েছে কয়েক পশলা। গরম ভাবটা নেই, আবহাওয়া বেশ প্লেজেন্ট লাগছে। কখনো বৃষ্টিতে ভিজেছিস কোনো বান্ধবীর সঙ্গে? আমার কিন্তু খুব ইচ্ছে করে ছমছম বৃষ্টির ভেতর কোনো যুবকের কোমরে হাত দিয়ে শান্ত গ্রামীণ কোনো পথ দিয়ে হেঁটে যেতে। একটা কথা বলবো, বিশ্বাস করবি? হ্যাঁ বলো না। শ্রীমন্তের গলার স্বর কেমন শুকনো এবার। এই যে আমরা কথা বলছি, মনে হচ্ছে তুই যেন আমার পাশে বসে কথা বলছিস। তোকে আমি টের পাচ্ছি, আমি তোকে অনুভব করতে পারছি। গতকালই আমরা দেখছিলাম শিলং শহরের বাইরে বনের ভেতর একটু নির্জনে বিশপ বিডন ফলস। তখন না মনে হচ্ছিল তোকে নিয়ে ঝর্নার জলের আড়ালে ওই স্নিগ্ধতায় কিছুক্ষণ যদি কাটাতে পারতাম। তোর আর আমার কোনো ধর পোশাক নেই জলের ভেতরে, অরণ্যের সবুজ ছুঁয়ে তোর সারা শরীর সবুজ, আমিও সূর্যের পড়ন্ত আলো মেখে।
পিচ ফলের মতো আরক্ত। হোটেলের ঘরে এসি চলছিল, তাও শ্রীমন্ত কুলকুল করে ঘেমে উঠল। মিঠু মাসি ফোনের সাউন্ড কমিয়ে ব্যালকনির এক পাশে চলে এলো। বলল, এই নিক্তিমাপা শরীর, সে কি ঠাকুর ঠাকুর করে তোলা থাকবে? তুই তুই আমাকে নিবি ডাবু? তুই আমাকে নিতে চাস? চাই রে, চাই রে ছবিদি, খুব চাই। তুই হাত বাড়া। বাড়াচ্ছি ছবিদি, কিন্তু ছুঁতে পারছি না কেন রে? তোকে ছুঁতে পারছি না। যদি ঘোর কেটে যায়, যদি এই রিমঝিম বর্ষণে তুই আবার হারিয়ে যাস। তুই একটা কাপুরুষ। আমি তোকে হারিয়ে ভালো নেই ডাবু, আমি তোকে হারিয়ে ভালো নেই। আমি সব কিছুর মধ্যে আমি তোকে খুঁজেছি, খুঁজে ফিরেছি পাগলের মতো। জানি না ডাবু, জানি না তোকে ভালোবাসি কিনা, কিন্তু আজও তোতেই বন্দি হয়ে আছি রে। তোর মধ্যে বন্দি হয়ে গেছি, তাড়িত হয়ে আছি আজও। এই টপ খুলে রাখছি। আয় আয় ডাবু। ঠন করে একটা শব্দ হয়। মনে হয় শ্রীমন্তর সেল ফোন হাত থেকে ছিটকে পড়ে গেল। আর কথা নেই।